ইরানের ওপর ফের নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র। আর্মেনিয়াকে কড়া বার্তা দিল আজারি প্রেসিডেন্ট। সৌদিতে তুরস্ক বয়কট ক্যাম্পেইন, দোকানে উধাও তুর্কি পণ্য। প্রথমবারের মতো আফগানিস্তান সফরে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বাইডেন টিমের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন ট্রাম্পের সাবেক সহকর্মীরা। ৩৯ নিরস্ত্র আফগানকে ঠান্ডা মাথায় হত্যা করল অস্ট্রেলিয়ান সেনারা। এবার বয়স্কদের জন্য আশার আলো কোভিডের অক্সফোর্ডের টিকা। এবং বাইডেন সরকারে মন্ত্রী হতে পারেন বাঙালি অরুণ মজুমদার। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় মেয়াদ আর মাত্র 2 মাস। ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির লক্ষ্যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতি সপ্তাহে ইরানের বিরুদ্ধে নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করবেন। ওই প্রতিশ্রুতির অংশ হিসেবে মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ইরানের প্রযুক্তিমন্ত্রী সৈয়দ মাহমুদ আলভি ও দরিদ্র মানুষের কল্যাণে ফাউন্ডেশনের প্রধান সৈয়দ পারভেজ ফাত্তা সহ মোট 9 ব্যক্তি এবং সেই সাথে ইরানের সঙ্গে যোগাযোগ রাখার অজুহাতে একটি জাহাজসহ দেশটির 49টি প্রতিষ্ঠানকে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়াশিংটন অভিযোগ করেছে, মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইরানের প্রযুক্তি মন্ত্রীকে নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নিষেধাজ্ঞার যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, বাণিজ্য, অর্থনৈতিক কার্যক্রম, শিল্প এবং তেল শোধনাগার কাজে ইরানের দরিদ্র মানুষের কল্যাণ ফাউন্ডেশনের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে দেশটির বহু কোম্পানি এবং প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা তালিকাভুক্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নিষেধাজ্ঞা দেওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইট বার্তায় দাবি করেছেন, ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির প্রচেষ্টা কাজ হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ট্রাম্প সরকার ইরানকে নতজানু করতে ব্যর্থ হওয়ার পরও তারা নতুন নতুন নিষেধাজ্ঞা দিয়ে তাদের সে আশা পূরণ হবে বলে মনে করছে। কিন্তু খোদ পাশ্চাত্যের বিশ্লেষকরাই বলছেন, ইরানের ব্যাপারে মার্কিন সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। শুধুমাত্র চরম বিদ্বেষ চরিতার্থ করার জন্যই প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞা দিয়ে চলছেন। মার্কিন বিশ্লেষক ঈশান তারোর দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে ইরানের ব্যাপারে ট্রাম্পের নীতির কথা উল্লেখ করে বলেছেন, ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় হয়ে এলেও তিনি নিষেধাজ্ঞা দিচ্ছেন এই আশায় যে ইরান আলোচনায় ফিরে আসবে এবং ইরান আমেরিকার কঠিন শর্ত মেনে নেবে। এদিকে করোনা পরিস্থিতিতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য মার্কিন ডেমোক্র্যাট দলের 75 জন সদস্য এক চিঠিতে অর্থ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গন থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ট্রাম্পের উপর চাপ সৃষ্টি হয়েছে। কিন্তু দেশের ভেতর ও বাইরে প্রবল চাপ সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প তার অবস্থানে অটল রয়েছেন। আজারবাইজানি ভূখণ্ডে অপরাধ সংঘটন করায় আন্তর্জাতিক আদালতে আর্মেনিয়াকে জবাবদিহিতা করতে হবে বলে মন্তব্য করেছেন আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। গত সোমবার নাগোর্নো কারাবাখের দখলমুক্ত অঞ্চলে গিয়ে সফরে তিনি এমন মন্তব্য করেছেন। 3 দশক পর আর্মেনিয়ার দখল থেকে উদ্ধার হওয়া ফুজুলি এবং জাব্রাইল অঞ্চলে সেনাবাহিনীর পোশাক পরে সফরে যান প্রেসিডেন্ট আলিয়েভ। এ সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েভা। আলিয়েভা জানান, আর্মেনিয়ার এই অঞ্চলটি ত্যাগ করার সময় সব দালান ধ্বংস ও লুটপাট চালিয়েছে। আর্মেনীয়দের উদ্দেশ্যে আজারবাইজানিরা যেন এখানে বসবাস না করতে পারেন। আলিয়েভ বলেন, আমরা এখানে বাস করব, আমরা এখানে চিরদিনের জন্য বাস করব, আমরা পুনরায় দালানগুলো মেরামত করব, সবকিছু করব। আন্তর্জাতিকভাবে নাগোর্নো কারাবাখ আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। 1990-এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের 2 দেশের মধ্যে সংঘাতে 30,000 মানুষ নিহত হয়েছে। সেই সময় বিরোধী অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় জাতিগত আর্মেনীয়রা। সবশেষ আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে 27 সেপ্টেম্বর নতুন করে যুদ্ধ শুরু হয়। 6 সপ্তাহ চলা যুদ্ধ আজারবাইজান কারাবাখে দ্বিতীয় বৃহত্তর শহর সুসা দখল করে। আজারবাইজানের একের পর এক হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে আর্মেনীয় বাহিনী। এরপরে রাশিয়ার হস্তক্ষেপে 2 দেশের মধ্যে 10 নভেম্বর শান্তি চুক্তি হয়। এর ফলে যুদ্ধ ছাড়াই কয়েকটি অঞ্চলের দখল আসবে আজারবাইজানের হাতে। তুরস্কের পণ্য আমদানির ওপর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়াই দেশটিতে তুরস্কের সব ধরনের পণ্য বর্জনের কর্মসূচি চলছে। সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বক্তব্যকে কেন্দ্র করে তিক্ততা বেড়েছে 2 দেশের মধ্যে।
বিবিসি বলছে, মুসলিম বিশ্বের দুই প্রধান শক্তির রাজনৈতিক রেষারেষির ধাক্কা এখন তাদের বাণিজ্য সম্পর্কের উপরও পড়তে শুরু করেছে। তুরস্কের এরদোগান সরকারকে শায়েস্তা করার উপায় হিসেবে সৌদি আরব বাজার বন্ধের ঘোষণা কৌশল নিয়েছে। গত মাসে সৌদি আরবের চেম্বার অব কমার্সের পক্ষ থেকে তুরস্কের সব ধরনের পণ্য বর্জনের জন্য দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়। সৌদি সরকারের ইচ্ছাতেই যে বয়কট ক্যাম্পেইন চলছে তার প্রথম ইঙ্গিত পাওয়া যায় গত সপ্তাহে, যখন সৌদি খাদ্য এবং ঔষধ নিয়ন্ত্রণ বিভাগ তুরস্ক থেকে সব ধরনের মাংস, মাছ, ডিম এবং দুগ্ধজাত পণ্য আমদানি স্থগিত করার সিদ্ধান্ত জানায়। প্রভাবশালী গণমাধ্যম দৈনিক সাবাহ সহ তুরস্কের বেশ কয়েকটি মিডিয়া জানিয়েছে যে তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় সৌদি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। সরকারের পক্ষ থেকে দেশের রফতানি প্রতিষ্ঠানগুলোকে সৌদির এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। রিয়াদ চেম্বার্স অব কমার্সের প্রকাশ্যে এই তুর্কি বয়কট ক্যাম্পেইনের নেতৃত্ব দিচ্ছে, যেটি দেশটির শীর্ষ এবং সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী সমিতি। চেম্বার অব কমার্সের প্রধান আজলান আল আজলান অক্টোবরের মাঝামাঝি এক বিবৃতিতে বলেন, আমাদের নেতৃত্ব আমাদের দেশ এবং আমাদের নাগরিকদের বিরুদ্ধে তুর্কি সরকারের অব্যাহত বৈরিতার প্রতিক্রিয়া হিসেবে আমদানি, বিনিয়োগ বা পর্যটন যাই হোক না কেন, প্রতিটি সৌদি ব্যবসায়ী এবং ভোক্তার দায়িত্ব তুরস্কের সমস্ত কিছু বয়কট করা। আফগান তালেবান শান্তি আলোচনা এবং প্রতিবেশী দেশ হিসেবে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ছাড়াও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করতে পররাষ্ট্রমন্ত্রী সহ প্রতিনিধি দল নিয়ে প্রথমবারের মতো আফগানিস্তান সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার ইসলামাবাদে এ বিবৃতিতে তথ্য জানানো হয়। উত্তর পশ্চিমের সীমান্ত লাগা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশটির রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ইমরান খানকে স্বাগত জানান আফগান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমার ও প্রেসিডেন্ট আশরাফ ঘানির পাকিস্তান সংক্রান্ত বিশেষ দূত ওমর দাউদজাই। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্রান্স সেওয়াত বলেন, কাবুল সরকারের সঙ্গে যুদ্ধে লিপ্ত তালেবানের মধ্যে শান্তি আলোচনা ইসলামাবাদের ভূমিকা সম্পর্কে আফগানিস্তান নেতৃত্বের সঙ্গে নিজের অবস্থান ভাগাভাগি করবেন পাক প্রধানমন্ত্রী। দুই পক্ষের আলোচনায় মধ্যস্থতা করছে পাকিস্তান। এর আগে পাকিস্তান বিবৃতিতে জানায়, পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক আরও দৃঢ় করা, আফগান শান্তি প্রক্রিয়া এবং আঞ্চলিক অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে এখনও হার স্বীকার করেননি রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। বরং হোয়াইট হাউস দখলে রাখতে নানা চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমান প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ডে তার সহযোগীদের মধ্যে ধীরে ধীরে অসন্তোষ আর বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনের বেশ কিছু সাবেক কর্মকর্তা বাইডেনের ট্রানজিশন টিমের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেছে। বৃহস্পতিবার প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে তথ্য জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী নিশ্চিত হলেও দেশটির সাধারণ পরিষেবা প্রশাসন জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেনি। ফলে নির্বাচিত প্রেসিডেন্ট ও তার ট্রানজিশন টিম বিভিন্ন ফেডারেল এজেন্সির সঙ্গে যোগাযোগ, নতুন প্রশাসনিক কর্মকর্তা নিয়োগে প্রয়োজনীয় তহবিল এবং গোয়েন্দা সংস্থার গোপন তথ্যাদি থেকে এখনও বঞ্চিত। এরই মধ্যে বাইডেনের টিমের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেছেন হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তারা। ট্রাম্প প্রশাসনের সাবেক এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে, তারা বাইডেনের টিমের সঙ্গে এই যোগাযোগকে দলীয় বিবেচনার ঊর্ধ্বে দেশের প্রতি দায়িত্বের অংশ হিসেবে দেখছেন। যদিও দুই পক্ষের মধ্যে আলোচনায় আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার মতো অত বড় পরিসর কিছু হয়নি, তবে এর মাধ্যমে হোয়াইট হাউসের দায়িত্ব নিতে আগামী দিনগুলোতে বাইডেনের ট্রানজিশন টিমের সদস্যরা কি বাধার মুখে পড়তে পারেন সে সম্পর্কে তারা কিছুটা ধারণা পাচ্ছেন বলে জানিয়েছে সূত্রটি। কয়েক মাস আগে পদত্যাগ করা হোয়াইট হাউসের আরেক কর্মকর্তা জানিয়েছেন, তিনি নিজেই বাইডেনের টিমের এমন একজনের কাছে ইমেইল করেছেন যিনি নতুন প্রশাসনে তার মতো একই পদে দায়িত্ব পেতে পারেন। আফগানিস্তানে ৩৯ নিরস্ত্র কারাবন্দী ও বেসামরিক লোককে ঠান্ডা মাথায় হত্যা করেছে অস্ট্রেলিয়া সেনাবাহিনী। গত 4 বছর ধরে তদন্তের পর এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের জন্য রক্ত ঝরাতে প্রতিরক্ষাহীন বন্দীদের হত্যা করতে সেনাদের প্রতি নির্দেশ দিয়েছিলেন জ্যেষ্ঠ কর্মকর্তারা। অর্থাৎ রক্তপাতে সেনাদের অভ্যস্ত করে তুলতে এভাবে তাদের দিয়ে কাউকে প্রথম হত্যা করানো হতে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া জানিয়েছে, সম্ভাব্য ফৌজদারি বিচারের আওতায় নিয়ে আসতে সাবেক ও বর্তমান 19 সেনার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 2005 থেকে 16 সালের মধ্যে আফগানিস্তানের বিশেষ বাহিনীর আচরণ নিয়ে দীর্ঘ প্রতীক্ষিত তদন্তে এসব উঠে এসেছে। অস্ট্রেলিয়ার জেনারেল অ্যাঙ্গুস জন ক্যাম্পবেল বলেন, দেশটি ভিন্ন ভিন্ন ঘটনায় অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর সেনাদের হাতে
39 জনকে বেআইনিভাবে হত্যার বিশ্বাসযোগ্য তথ্য আমাদের কাছে আছে। তিনি বলেন, যুদ্ধের উত্তাপের বাইরে গিয়ে এসব হত্যাকাণ্ড চালানো হয়েছে। সামরিক আচরণ ও পেশাগত মূল্যবোধ গুরুতর লঙ্ঘনের অভিযোগ উঠে এসেছে তদন্তে। বেসামরিক নাগরিক ও কারাবন্দীদের বেআইনিভাবে হত্যাকাণ্ড কখনোই গ্রহণযোগ্য হতে পারে না বলে জানান ক্যাম্পবেল। প্রতিবেদনে বলা হয়, যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের অধিকাংশকেই আগেই ধরে আনা হয়েছিল। নিহতদের মধ্যে বন্দী, কৃষক, শিশু, স্থানীয় আফগান নাগরিকরা রয়েছেন। প্রতিবেদনের নির্দেশনা অনুসারে ক্যাম্পবেল বলেন, অস্ট্রেলিয়া সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক 19 সদস্যকে বিচারের আওতায় নিয়ে আসতে যথেষ্ট প্রমাণ আছে কিনা তা নিশ্চিত হতে তাদের বিশেষ তদন্তকারীদের হাতে সোপর্দ করা হবে। বয়স্কদের জন্য আশার আলো দেখাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা টিকা। 60 থেকে 70 বছরের ব্যক্তিদের কোভিড-19 প্রতিরোধে এর কার্যকারিতা দেখা গেছে। বৃহস্পতিবার ল্যান্সেট চিকিৎসা সাময়িকীতে প্রকাশিত এক প্রাথমিক গবেষণাপত্রে তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে প্রকাশিত প্রাথমিক তথ্যে দেখা গেছে পরীক্ষামূলকভাবে টিকার যেসব ডোজ দেওয়া হয়েছে সেগুলো বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়াতে সক্ষম। এই বয়স্করা করোনার কারণে তীব্র সুস্থতার ঝুঁকিতে ছিলেন। দ্বিতীয় ধাপের ট্রায়ালে দেখা গেছে বয়স্কদের পাশাপাশি কিশোর ও তরুণদের মধ্যেও একই ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম টিকা। দ্বিতীয় ধাপে মোট 560 জন প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবীর দেহে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। তাতেই এই ফলাফল দেখা গেছে। গত মাসে বয়স্ক স্বেচ্ছাসেবকদের প্রকাশিত তথ্য প্রকাশ করা হয়। এর আগে জুলাইয়ে প্রকাশ করা হয়েছিল 18 থেকে 55 বছর বয়সী স্বেচ্ছাসেবকদের তথ্য। ওই সময় 18 থেকে 55 বছর বয়সীদের টিকা গ্রহণের পর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়ার প্রমাণ পাওয়া যায়। গবেষকরা বলছেন, তৃতীয় ধাপে অক্সফোর্ডের টিকা আরও বড় পরিসরে এবং আরও বেশি মানুষের দেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে। অক্সফোর্ডের ভ্যাকসিন গ্রুপের বরাতে বার্তা সংস্থা রয়টার জেনেছে, এই টিকা রোগের বেড়ে যাওয়া থামাতে পারবে কিনা তা জানা যাবে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিনের মধ্যেই। ভ্যাকসিন গ্রুপের পরিচালক অ্যান্ড্রু পোলার্ড বলেন, আমাদের টিকা রোগের বেড়ে ওঠা থামাতে পারবে কিনা সেই তথ্য দেওয়ার মতো অবস্থা এখনও আসেনি। এ বিষয়ে তাড়াহুড়া করা যাবে না, তবে আমরা বেশ কাছাকাছি চলে গেছি। অবশ্যই এ ব্যাপারে বড়দিনের আগেই জানা যাবে। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হতে চলেছেন জো বাইডেন। নতুন সরকারের প্রস্তুতি হিসেবে ক্যাবিনেট সদস্যদের বিষয়টি আলোচনায় এসেছে। এই আলোচনায় স্থান পেয়েছে গুগলের সাবেক নির্বাহী কর্মকর্তা, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অধ্যাপক অরুণ মজুমদার। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে আভাস দেওয়া হয়েছে জ্বালানি জ্বালানি মন্ত্রী হতে পারেন। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য স্ট্যানফোর্ড ডেইলি জানিয়েছে, বাইডেনের মন্ত্রিসভায় অরুণ মজুমদারের থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, অরুণ মজুমদার এনার্জি ও জ্বালানি মন্ত্রী বা জ্বালানি মন্ত্রী হতে পারেন। ডয়েচ ভেলে বলছে, বাংলাদেশ ও ভারতের বাইরে কোনো দেশে এখনও কোনো বাঙালি মন্ত্রী নেই। যুক্তরাজ্যের লেবার পার্টি ভোটে জিতলে হয়তো স্বামী চক্রবর্তী মন্ত্রী হতে পারতেন। লেবার জেতেনি, ফলে তারও মন্ত্রী হওয়া হয়নি। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের অরুণ যদি মন্ত্রী হতে পারেন তাহলে তা অবশ্যই এক বঙ্গ সন্তানের বড় কৃতিত্ব হিসেবে চিহ্নিত হবে। অরুণ মজুমদার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একটি ইউনিটের নেতৃত্ব দিয়েছেন। বাইডেনের অধীনে এই মন্ত্রণালয়ে মন্ত্রী হওয়ার দৌড়ে যারা এগিয়ে রয়েছেন তিনি তাদের মধ্যে অন্যতম। মঙ্গলবার বাইডেনের ট্রানজিশন টিমের জ্বালানি বিষয়ক প্রধান হিসেবে আমেরিকার প্রবাসী ভারতীয় বাঙালি অরুণ মজুমদারের নাম প্রকাশ করা হয়েছে। সম্ভাব্য জ্বালানি মন্ত্রীর সংক্ষিপ্ত তালিকায়ও তার নাম রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তি জানিয়েছে। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।